সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়ন সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এই অধ্যায়ের সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। ওকে, তো এই সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু এখন থেকে ভালোভাবে মুখস্থ করে প্র্যাকটিস করবে, কারণ এর মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষা প্রশ্ন দেওয়া হয়। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের হিস্ট্রি সাবজেক্টের সেকেন্ড চ্যাপ্টার তোমাদের যেটা রয়েছে বিপ্লবী আদর্শ নেপোলিয়ন সাম্রাজ্য জাতীয়তাবাদ এই অধ্যায় থেকে 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বর মানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। এবং এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। দেখো, প্রথমে আমরা 2 নম্বর মানের প্রশ্নের উত্তরগুলো দেখব। প্রথম প্রশ্ন হচ্ছে কোড নেপোলিয়ন কি? তো উত্তর লিখবে ফ্রান্সের শাসক নেপোলিয়ন দেশের বিভিন্ন প্রান্তে প্রচলিত আইনগুলির পার্থক্য দূর করে এবং পরস্পর বিরোধী আইনগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করে 1804 খ্রিস্টাব্দে দেশে এক নতুন আইন ব্যবস্থা চালু করেন। এটি কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর দাগে কোড নেপোলিয়ন এর প্রধান কয়েকটি ত্রুটির উল্লেখ করো। এখানে উত্তর লিখবে কোড নেপোলিয়নের প্রধান কয়েকটি ত্রুটি ছিল সমাজে নারীদের মর্যাদা হ্রাস, স্ত্রীর উপর স্বামীর কর্তৃত্ব প্রতিষ্ঠা, শ্রমিকের গুরুত্বহীনতা প্রভৃতি। নেক্সট 3 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে কোড নেপোলিয়নের গুরুত্ব কি ছিল? উত্তর লিখবে এখানে কোড নেপোলিয়নের বিভিন্ন গুরুত্ব ছিল, যেমন আইন সংহিতার মূল নীতিগুলি তৎকালীন যুগের বিচারে অত্যন্ত আধুনিক ছিল। আইনগুলি পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশের আইন ব্যবস্থায় স্থান পায়। ফিসারের মতে এই আইনগুলি বিপ্লবের স্থায়ী বিজয়কে সুনিশ্চিত করে। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর দাগের কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয়? উত্তর লিখবে ফরাসি শাসক নেপোলিয়ন 1804 খ্রিস্টাব্দে কোড নেপোলিয়ন নামে নতুন আইন সংহিতা প্রণয়ন করেন। সমকালীন যুগের চেয়ে প্রগতিশীল এই আইন ব্যবস্থা ছিল নেপোলিয়নের সর্বাপেক্ষা গৌরবময় সংস্কার এবং সর্বাধিক উল্লেখযোগ্য কীর্তি। এই কৃতিত্বের জন্য নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয়। এরপর 5 নম্বর থেকে লিজিয়ন অফ অনার কি? উত্তর লিখবে ফরাসি সম্রাট নেপোলিয়ন রাজ কর্মচারীদের উৎসাহিত করার উদ্দেশ্যে দক্ষ কর্মচারীদের একটি বিশেষ রাষ্ট্রীয় সম্মান প্রদানের উদ্যোগ নেন। এই সম্মান লিজিয়ন অফ অনার নামে খ্যাত। নেক্সট হচ্ছে 6 নম্বর দাগের প্রশ্ন, কনফেডারেশন অফ দ্য রাইন কি? এর প্রতিষ্ঠাতাকে? উত্তর লিখবে ফরাসি সম্রাট নেপোলিয়ন জার্মানির উটেনবার্গ, বেডেন, হেসবার্গ প্রভৃতি ছোট ছোট রাজ্য দখল করে এদের নিয়ে কনফেডারেশন বা রাষ্ট্র সমবায় গঠন করেন। এটি কনফেডারেশন অফ দ্য রাইন নামে পরিচিত। পরের প্রশ্ন, এর সঙ্গে বলা হচ্ছে কি এর প্রতিষ্ঠাতাকে? উত্তর লিখবে যে কনফেডারেশন অফ দ্য রাইন এর প্রতিষ্ঠাতা হলেন ফরাসি সম্রাট নেপোলিয়ন। নেক্সট হচ্ছে 7 নম্বর দাগে মহাদেশীয় ব্যবস্থা কি? উত্তর হচ্ছে ফরাসি সম্রাট নেপোলিয়ন বার্লিন, মিলান, ওয়ারাস, ফন্টেনব্লু প্রভৃতি ডিক্রির মাধ্যমে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করে বলেন যে ইংল্যান্ডের কোনো জাহাজ ইউরোপের কোনো বন্দরে প্রবেশ করতে পারবে না এবং ইউরোপের কোনো রাষ্ট্র ইংল্যান্ড থেকে পণ্য আমদানি করতে পারবে না। এই নীতি মহাদেশীয় ব্যবস্থা বা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম নামে পরিচিত। নেক্সট হচ্ছে 8 নম্বর থেকে নেপোলিয়ন কি উদ্দেশ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন? উত্তর হচ্ছে নেপোলিয়ন প্রধানত দুটি উদ্দেশ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন, যথা মহাদেশীয় ভূখণ্ডে শিল্পোন্নত ইংল্যান্ডের পণ্য বিক্রি করে দিয়ে ইংল্যান্ডের অর্থনীতি পঙ্গু করা এবং ইউরোপে ব্রিটিশ পণ্যের অনুপস্থিতির সুযোগে ফ্রান্সে দ্রুত শিল্পায়ন ঘটিয়ে ব্রিটিশ পণ্যের শূন্যস্থান দখল করা। 9 নম্বর দাগে হচ্ছে বার্লিন ডিক্রি কি অথবা বার্লিন ডিক্রিতে কি বলা হয়? এখানে উত্তর লিখবে ফরাসি সম্রাট নেপোলিয়ন 1806 খ্রিস্টাব্দে 11 নভেম্বর বার্লিনে এক হুকুমনামা বা ঘোষণা জারি করে বলেন যে ইংল্যান্ড বা তার উপনিবেশগুলির কোনো জাহাজ ফ্রান্স এবং ফ্রান্সের মিত্র বা নিরপেক্ষ কোনো দেশে ঢুকতে দেওয়া হবে না। এইসব দেশে কোনো ব্রিটিশ পণ্য ঢুকতে দেওয়া হবে না। এইসব দেশে কোনো জাহাজে করে ব্রিটিশ পণ্য ঢুকলে তা বাজেয়াপ্ত করা হবে। এই ঘোষণা বার্লিন ডিক্রি নামে পরিচিত। পরের প্রশ্ন হচ্ছে 10 নম্বর দাগে অর্ডার্স ইন কাউন্সিল কি? উত্তর লিখবে দেখো ফরাসি সম্রাট নেপোলিয়ন বার্লিন ডিক্রির যেটা হচ্ছে 1806 খ্রিস্টাব্দে, ঠিক আছে, এর দ্বারা ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করলে ইংল্যান্ডও 1807 খ্রিস্টাব্দে ফ্রান্স ও তার মিত্র দেশগুলির বিরুদ্ধে পাল্টা অবরোধ ঘোষণা করে, যা অর্ডার্স ইন কাউন্সিল নামে পরিচিত। নেক্সট হচ্ছে 11 নম্বর দাগে অর্ডার্স ইন কাউন্সিলে কি বলা হয়? উত্তর লিখবে ইংল্যান্ড কর্তৃক ঘোষিত অর্ডার্স ইন কাউন্সিল এর ঘোষণায় বলা হয় যে ফ্রান্স ও তার মিত্র দেশগুলির বন্দরে অন্য কোনো দেশের জাহাজ ঢুকতে পারবে না। ঢুকলে সেই জাহাজ ও তার মালপত্র বাজেয়াপ্ত করা হবে। কোনো নিরপেক্ষ দেশ ফ্রান্স ও
তার মিত্র কোনো দেশের বন্দরে একান্তই জাহাজ পাঠাতে চাইলে সেই জাহাজকে যথার্থ ফি দিয়ে ইংল্যান্ডের কাছ থেকে লাইসেন্স বা আগাম অনুমতি নিতে হবে। নেক্সট 12 নম্বর দাগে মিলান ডিক্রি কি? উত্তর লিখবে ফরাসি সম্রাট নেপোলিয়ন 1807 খ্রিস্টাব্দে মিলান শহর থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করে বলেন যে কোনো নিরপেক্ষ বা মিত্র দেশ অবরুদ্ধ বন্দরে জাহাজ পাঠালে তা বাজেয়াপ্ত করা হবে। কোনো নিরপেক্ষ দেশের জাহাজ ইংল্যান্ডে প্রবেশ করলে তা শত্রুদের জাহাজ বলে গণ্য হবে। এই ঘোষণা মিলান ডিক্রি নামে পরিচিত। পরের প্রশ্ন হচ্ছে 13 নম্বর দাগে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ব্যর্থ হওয়ার দুটি কারণ উল্লেখ করো। তো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ব্যর্থ হওয়ার দুটি গুরুত্বপূর্ণ কারণ হলো, 1 নম্বর হচ্ছে ফ্রান্সের পর্যাপ্ত শক্তিশালী নৌবাহিনী না থাকায় নেপোলিয়ন ইউরোপের সুদীর্ঘ উপকূল অঞ্চলের পণ্য চলাচলের ওপর নজরদারি চালাতে পারেনি। 2 নম্বর হচ্ছে ইউরোপের বাজারে ইংল্যান্ডের উন্নত শিল্পজাত পণ্যের ব্যাপক চাহিদা ছিল, যা পূরণ করার ক্ষমতা ফ্রান্সের নিম্নমানের পণ্যের ছিল না। এগুলো হচ্ছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ব্যর্থ হওয়ার কারণ। নেক্সট হচ্ছে 14 নম্বর দাগে স্পেনীয় ক্ষত কি? উত্তর লিখবে ফরাসি সম্রাট নেপোলিয়ন স্পেন দখল করে সেখানকার সিংহাসনে নিজের ভাই জোসেফকে বসিয়ে দিলে স্পেনবাসী নেপোলিয়নের বিরুদ্ধে তীব্র মুক্তি সংগ্রাম শুরু করে। স্পেনের যুদ্ধে নেপোলিয়নের বাহিনীর শোচনীয় পরাজয় ঘটে এবং জোসেফ স্পেন থেকে ফিরে আসতে বাধ্য হন। স্পেনে নেপোলিয়নের এই সামরিক ব্যর্থতা স্পেনীয় ক্ষত নামে পরিচিত। নেক্সট 15 নম্বর দাগে নেপোলিয়ন কর্তৃক রাশিয়া আক্রমণ সম্পর্কে কি জানো? তো রাশিয়া মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মানতে অস্বীকার করলে নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে 24 জুন 6 লক্ষ সৈন্যের বিশাল বাহিনী নিয়ে রাশিয়া অভিযান করে, কিন্তু শেষ পর্যন্ত তিনি রাশিয়ার যুদ্ধে পরাজিত হন এবং তার বিশাল সৈন্যদল গ্রাঁদ আর্মি বিধ্বস্ত হয়। এরপর 16 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে রাশিয়া কর্তৃক ফরাসি বাহিনীর বিরুদ্ধে গৃহীত পোড়ামাটি নীতি কি? বা পোড়ামাটি নীতি বলতে কি বোঝো? উত্তর লিখবে ফরাসি সম্রাট নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করলে রাশিয়া সম্মুখ যুদ্ধ এড়িয়ে সাম্রাজ্যের অভ্যন্তরে ক্রমাগত পিছু হতে থাকে। ফরাসি বাহিনী রাশিয়ায় যাতে সমস্যায় পড়ে সে উদ্দেশ্যে পিছু হটার সময় রুশ বাহিনী নিজেদের রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে, খাদ্যশস্য ক্ষেত্র শহর জনপদ প্রভৃতি আগুনে পুড়িয়ে পানীয় জলে বিষ মিশিয়ে দিয়ে যায়। রুশ বাহিনীর এই পদক্ষেপ পোড়ামাটি নীতি নামে পরিচিত। এরপর 17 নম্বর থেকে শতবর্ষের রাজত্ব সম্পর্কে কি জানো? উত্তর লিখবে 1815 খ্রিস্টাব্দের শুরুতে ফ্রান্সে গোলযোগের পরিস্থিতিতে নেপোলিয়ন এলবা দ্বীপে নির্বাসন থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন মার্চ 1815 খ্রিস্টাব্দে। সাধারণ মানুষ তাকে সাদর অভ্যর্থনা জানালে রাজা অষ্টাদশ লুই সিংহাসন ছেড়ে পালিয়ে যান। এরপর তিনি 20 মার্চ থেকে 19 জুন 1815 খ্রিস্টাব্দ এই পর্যন্ত মোট 100 দিন রাজত্ব করেন। এই ঘটনা শতবর্ষের রাজত্ব নামে পরিচিত। শত দিবসের রাজত্ব নামে পরিচিত। এই ঘটনা শত দিবসের রাজত্ব নামে পরিচিত। পরের প্রশ্ন হচ্ছে 18 নম্বর দাগে কবে কাদের মধ্যে ওয়াটারলুর যুদ্ধ সংঘটিত হয়? এই যুদ্ধের পরিণতি কি হয়েছিল? তো 1815 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়ন এবং ইংল্যান্ড ও রাশিয়ার যৌথ বাহিনীর মধ্যে ওয়াটারলুর যুদ্ধ হয়। এই যুদ্ধের পরিণতি কি হয়েছিল না, ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন ইংরেজ সেনাপতি ডিউক অব ওয়েলিংটন ও রাশীয় সেনাপতি ব্লুকারের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়ে আত্মসমর্পণ করেন। তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়। 19 নম্বর দাগে হচ্ছে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? তো নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কারণ ফরাসি বিপ্লবের উদার নীতি নেপোলিয়নকে ফ্রান্সের ক্ষমতা দখলে সহায়তা করেছিল। ফরাসি বিপ্লব প্রসূত সাম্য ও মৈত্রীর আদর্শ নেপোলিয়ন তার শাসনকালে কার্যকর করেছিলেন। ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলি ছিল নেপোলিয়নের ফরাসি বিপ্লবের মূল আদর্শগুলি তিনি ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে দেন। 20 নম্বর দাগের প্রশ্ন এখানে বলা হচ্ছে, দেখো নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? উত্তর লিখবে নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কারণ বিপ্লবের স্বাধীনতার আদর্শ তিনি ধ্বংস করেন। বিপ্লব ফ্রান্সের যে রাজতন্ত্রের পতন ঘটেছিল তিনি ফ্রান্সের সেই রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেন। ঠিক আছে, তো দেখো এখানে আমরা 20টা 2 নম্বর মানের প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করলাম। এই 20টা প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে প্র্যাকটিস করবে, এর মধ্যে থেকে তোমরা কিন্তু পরীক্ষা প্রশ্ন কমন পাবে। চলো এরপর আমরা 4 নম্বর মানের প্রশ্ন এবং উত্তরগুলো দেখবো। তো এখানে প্রথম প্রশ্ন দেখো 1 নম্বর হচ্ছে কোড নেপোলিয়ন সম্পর্কে কি জানো? ঠিক আছে, তো কোড নেপোলিয়ন এটা
আর 4 নম্বর মানের প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু দিতে পারে। তো 4 নম্বর মানের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের একটু বড় করে এটাকে লিখতে হবে। তো প্রথমে লিখবে ভূমিকা। নেপোলিয়নের সর্বাপেক্ষা গৌরবময় কীর্তি হলো কোড নেপোলিয়ন প্রবর্তন। 1804 খ্রিস্টাব্দে তিনি কোড নেপোলিয়ন প্রবর্তন করেন। এরপর হচ্ছে আইন সমূহ রচনা। নেপোলিয়নের উদ্যোগে গঠিত কমিশন 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের জন্য নতুন আইন সমূহ রচনা করেন। এটি কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা নামে পরিচিত। নেক্সট হচ্ছে আইন সমূহের শ্রেণীবিভাগ। কোড নেপোলিয়নে মোট 2287টি, মতান্তরে 2281টি আইন ছিল। এর আইনগুলি মূলত 3 ভাগে বিভক্ত ছিল: দেওয়ানি আইন, ফৌজদারি আইন এবং বাণিজ্যিক আইন। এরপরের পয়েন্ট হচ্ছে বৈশিষ্ট্য। কোড নেপোলিয়নের দ্বারা আইনের চোখে দেশের সকল নাগরিকের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করা হয়। সামন্ততান্ত্রিক অসাম্যের বিলোপ ঘটানো, যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা হয়, স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়, সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়, ধর্মীয় সহনশীলতার নীতি গ্রহণ করা হয় এবং অপরাধের শাস্তি হিসাবে জরিমানা, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, মৃত্যুদণ্ড প্রভৃতির ব্যবস্থা করা হয়। নেক্সট হচ্ছে ত্রুটি। কোড নেপোলিয়নের বিভিন্ন ত্রুটি ছিল। এতে সমাজে নারীর মর্যাদা হ্রাস করা হয়, স্ত্রীর উপর স্বামীর কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়, পারিবারিক সম্পত্তির অধিকার থেকে নারীকে বঞ্চিত করা হয় এবং শ্রমিক শ্রেণী তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। ঠিক আছে, এরপর আমরা উপসংহার লিখছি। ঐতিহাসিক লেফেভর বলেছেন যে কোড নেপোলিয়ন সমাজের বাইবেল হয়ে উঠেছিল। ঠিক আছে, তো এটা আমরা কোড নেপোলিয়ন সম্পর্কে কিন্তু লিখলাম 4 নম্বর মানের ক্ষেত্রে। 2 নম্বর মানের ক্ষেত্রেও কিন্তু তোমাদের এই প্রশ্ন দিতে পারে, সেক্ষেত্রে তোমরা ছোট করে লিখবে। ঠিক আছে, 2 নম্বর মানের প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু আমরা ছোট করে উত্তরটা দেখিয়েছি। এরপরের প্রশ্ন দেখো, ট্রাফালগারের যুদ্ধের কারণ উল্লেখ করো 1805 খ্রিস্টাব্দের। এর কারণটা লিখতে হবে। তো ভূমিকা দিয়ে আমরা প্রথমে লিখছি অ্যামিয়েন্সের সন্ধির 1802 খ্রিস্টাব্দে। এরপর ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং উভয় পক্ষের মধ্যে ট্রাফালগারের নৌ যুদ্ধ 1805 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। ট্রাফালগারের যুদ্ধের বিভিন্ন কারণ ছিল, যেমন 1 নম্বর হচ্ছে অ্যামিয়েন্সের সন্ধি। অ্যামিয়েন্সের সন্ধি এর 1802 খ্রিস্টাব্দে শর্তে মাল্টা দ্বীপ ইংল্যান্ডের ছাড়ার কথা থাকলেও পরে ইংল্যান্ড তা ছাড়তে অস্বীকার করে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে নজরদারি। ইংল্যান্ড মাল্টা দ্বীপ না ছাড়াই নেপোলিয়ন ও জার্মানিতে ব্রিটিশ রাজ্যের সম্পত্তির উপর সেনার নজরদারি শুরু করে। এরপরের পয়েন্ট হচ্ছে ফরাসি জাহাজ আক্রমণ। ইংল্যান্ডের নৌবাহিনী বারবার ফরাসি বাণিজ্য জাহাজগুলি আক্রমণ করতে থাকে। এর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে নেপোলিয়ন ফ্রান্সে ভ্রমণকারী 1000 ইংরেজকে বন্দী করেন। নেক্সট হচ্ছে অপপ্রচার। ইংল্যান্ডের সংবাদপত্রগুলিতে নেপোলিয়নের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালানো হয়, ফলে নেপোলিয়ন ক্ষুব্ধ হন এবং উভয় শক্তির মধ্যে বিরোধ শুরু হয়। নেক্সট হচ্ছে ফ্রান্সের নৌশক্তি বৃদ্ধি। সামুদ্রিক বাণিজ্য ও নৌযুদ্ধে ইংল্যান্ডের শ্রেষ্ঠত্ব ধ্বংস করার উদ্দেশ্যে ফ্রান্স নৌশক্তি বৃদ্ধিতে তৎপর হয়ে ওঠে, ফলে ইংল্যান্ড আতঙ্ক হয়ে ওঠে। নেক্সট হচ্ছে আমরা উপসংহার লিখছি। দেখো, নেপোলিয়ন ইংলিশ চ্যানেল ও উত্তর সাগরের তীরে 2 লক্ষাধিক সেনা সমাবেশ করেন। তিনি তার পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগে ট্রাফালগারের নৌযুদ্ধ অনুষ্ঠিত হয়। ঠিক আছে, কিন্তু তার পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগে ট্রাফালগারের নৌযুদ্ধ অনুষ্ঠিত হয়। তো এইভাবে কিন্তু আমরা এই প্রশ্নের উত্তরটাকে লিখলাম। এই প্রশ্ন তোমাদের যে ট্রাফালগারের যুদ্ধ, এটা 2 নম্বর মানের ক্ষেত্রেও কিন্তু দিতে পারে, সেক্ষেত্রে তোমরা এই উত্তরটা কিন্তু একটু ছোটো করে লিখে দেবে, তাহলে কিন্তু হবে। এরপর পরের প্রশ্ন দেখো, 3 নম্বর দেখো, ট্রাফালগারের নৌযুদ্ধের গুরুত্ব উল্লেখ করতে হবে। ঠিক আছে, আমরা লিখছি। দেখো, 1805 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, প্রথমে ভূমিকা লিখছি। 1805 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ইংরেজ নৌসেনাপতি নেলসন ফরাসি নৌসেনাপতি ভিলনিউভকে শোচনীয়ভাবে পরাজিত করেন। ট্রাফালগারের যুদ্ধের বিভিন্ন গুরুত্ব ছিল, যেমন 1 নম্বর হচ্ছে ব্রিটিশ নৌবহরের শ্রেষ্ঠত্ব। ট্রাফালগারের নৌযুদ্ধে ব্রিটিশ নৌবাহিনী ফ্রান্স ও স্পেনের যৌথ নৌবহর ধ্বংস করে। এই যুদ্ধে প্রমাণিত হয় যে ফ্রান্সের তুলনায় ব্রিটিশ নৌবাহিনী অনেক শক্তিশালী। নাম্বার 2 হচ্ছে নেপোলিয়নের স্বপ্নভঙ্গ। সাম্রাজ্যবাদী নেপোলিয়ন সুবিশাল ফরাসি সাম্রাজ্য গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন তা এই যুদ্ধে পরাজয়ের ফলে ভেঙে যায়। ইংল্যান্ডকে পরাজিত করার বিষয়ে তার স্বপ্ন অপূর্ণ থেকে যায়। এরপর হচ্ছে ফরাসি নৌবহর ধ্বংস। ট্রাফালগারের নৌযুদ্ধে ফরাসি নৌবহর ধ্বংস হওয়ায় ভবিষ্যতে ফ্রান্সের পক্ষে ইংল্যান্ডকে প্রতিহত করার সম্ভাবনা বিনষ্ট হয়। এরপরের পয়েন্ট হচ্ছে মর্যাদা নষ্ট। ট্রাফালগারের যুদ্ধে ফ্রান্সের পরাজয়ের ফলে ইউরোপে নেপোলিয়নের মর্যাদা যথেষ্ট পরিমাণে নষ্ট হয়। ইতিপূর্বে ইউরোপের যে অপরাজেয় নেপোলিয়নের ধারণা
ধারণা গড়ে উঠেছিল তা নিমেষে ভেঙে চুরমার হয়ে যায়। নেক্সট আমরা উপসংহার লিখছি, ট্রাফালগারের নৌযুদ্ধে ফরাসি নৌশক্তির সঙ্গে স্পেনের নৌবহরও যুক্ত ছিল। উভয় নৌবহর ইংল্যান্ডের আক্রমণে সম্পূর্ণ ধ্বংস হয়। ট্রাফালগারের নৌযুদ্ধে ইংল্যান্ডের পরাজয় ছিল নেপোলিয়নের পতনের প্রথম ধাপ। ঠিক আছে, তো এইভাবে আমরা লিখলাম দেখো ট্রাফালগারের নৌযুদ্ধের গুরুত্ব। তো পরের প্রশ্ন দেখো 4 নম্বর থেকে নেপোলিয়নের মহাদেশীয় অবরোধের বিরুদ্ধে ইংল্যান্ড কি উদ্যোগ নিয়েছিল, অথবা অর্ডার্স ইন কাউন্সিল সম্পর্কে কি জানো। ওকে, এই প্রশ্ন তোমাদের 2 নম্বর মানের ক্ষেত্রে দিতে পারে, 4 নম্বর মানের ক্ষেত্রে দিলে এটাকে বড় করে লিখতে হবে। তো প্রথমে লিখবে ভূমিকা। ফরাসি সম্রাট নেপোলিয়ন বার্লিন ডিক্রি দ্বারা ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করলে ইংল্যান্ডও 1807 খ্রিস্টাব্দে ফ্রান্স ও তার মিত্র দেশগুলির বিরুদ্ধে অর্ডার্স ইন কাউন্সিল নামে পাল্টা অবরোধ ঘোষণা করেন। তো প্রথম পয়েন্ট হচ্ছে জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা। ফ্রান্স ও তার মিত্র দেশগুলির বন্দরে অন্য কোনো দেশের জাহাজ ঢুকতে পারবে না। কোনো দেশ এই নিষেধ লঙ্ঘন করলে ইংল্যান্ড সেই জাহাজ ও তার মালপত্র বাজেয়াপ্ত করবে। নেক্সট পয়েন্ট অনুমোদন। কোনো নিরপেক্ষ দেশ ফ্রান্স ও তার মিত্র কোনো দেশের বন্দরে একান্ত জাহাজ পাঠাতে চাইলে সেই জাহাজকে প্রথমে ইংল্যান্ডের কোনো বন্দরে আসতে হবে, সেখানে যথার্থ ফি ও শুল্ক বাবদ অর্থ দিয়ে লাইসেন্স বা আগাম অনুমতি নিতে হবে, তবেই সেই জাহাজ ফ্রান্সের বন্দরে ঢুকতে পারবে। এরপর হচ্ছে ডেনমার্কের নৌবহর ধ্বংস। ব্রিটিশ বিদেশমন্ত্রী ক্যানিং অনুভব করেছিলেন যে ডেনমার্কের শক্তিশালী নৌবহর দখল করে ফ্রান্স তার নৌশক্তি বাড়িয়ে ইংল্যান্ডের অবরোধ ভেঙে দিতে পারে। এজন্য ডেনমার্কের সেই নৌবহর ইংল্যান্ড আগে থেকেই ধ্বংস করে দেয়। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে উপসংহার আমি লিখছি দেখুন, ইংল্যান্ডের অর্ডার্স ইন কাউন্সিল নামে অবরোধ ঘোষণার জবাবে নেপোলিয়ন ওই বছর ইংল্যান্ডের বিরুদ্ধে মিলান ডিক্রি ও ওয়ারাস ডিক্রি জারি করে। তো এটা আমরা লিখলাম কি অর্ডার্স ইন কাউন্সিল সম্পর্কে আমরা লিখলাম, বা নেপোলিয়নের মহাদেশীয় অবরোধের বিরুদ্ধে ইংল্যান্ড যে উদ্যোগ নিয়েছিল সেই সম্পর্কে আমরা লিখলাম। এরপরের প্রশ্ন দেখো 5 নম্বর থেকে নেপোলিয়ন কর্তৃক রাশিয়া আক্রমণের বিবরণ দাও। তো আমরা এখানে উত্তর লিখছি দেখো, প্রথমে ভূমিকা দিয়ে ফরাসি সম্রাট নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দের 26 জুন তার মহান সেনাদলের 6 লক্ষাধিক সৈন্য নিয়ে রাশিয়া আক্রমণ করেন। এরপর আমরা লিখছি পোড়ামাটির নীতি। রুশ বাহিনীর সম্মুখ যুদ্ধে না গিয়ে ক্রমাগত পিছু হতে থাকে। তারা রাস্তাঘাট, সেতু ও জনপদ ধ্বংস করে মাঠের ও গোলার ফসল পুড়িয়ে দেয় এবং পানীয় জলে বিষ মিশিয়ে দেয়। এটি পোড়ামাটির নীতি নামে পরিচিত। এর ফলে ফরাসি বাহিনী রাশিয়ার অভ্যন্তরে ঢুকে খাদ্য ও পানীয় জলের অভাবে সংকটের সম্মুখীন হয়। নেক্সট হচ্ছে বোরোডিনোর যুদ্ধ। সেনাপতি কুটুজভের নেতৃত্বে রুশ বাহিনী ফরাসি বাহিনীকে প্রতিরোধ করলে বোরোডিনোর যুদ্ধে নেপোলিয়ন তাদের পরাজিত করেন। এরপর মস্কো অভিযান। বোরোডিনোতে জয়লাভের পর ফরাসি বাহিনী 75 মাইল দুর্গম পথ অতিক্রম করে মস্কোয় পৌঁছায়। পথে খাদ্যাভাব, তীব্র শীত, বাসস্থানের অভাবে ও মহামারীতে আক্রান্ত হয়ে প্রচুর ফরাসি সৈন্যের মৃত্যু হয়। রাশিয়া ত্যাগ। এই সময় রাশিয়ায় তীব্র শীত, তুষারপাত, চরম খাদ্যাভাব ও টাইফাস নামক জ্বরের প্রকোপ শুরু হলে দিশেহারা নেপোলিয়ন তার মহান সেনাদলের অবশিষ্ট সেনাদলের দ্রুত স্বদেশে ফেরার নির্দেশ দেন। ঠিক আছে, এরপর আমরা উপসংহার লিখছি। স্বদেশে ফেরার পথেও প্রাকৃতিক দুর্যোগ, বন্য জন্তুর আক্রমণ ও গেরিলা রুশ সেনাদের আক্রমণে প্রচুর ফরাসি সেনার মৃত্যু হয়। মাত্র 30,000 থেকে 50,000 সেনা দেশে ফিরতে সক্ষম হয়। এইভাবে আমরা নেপোলিয়ন যেভাবে রাশিয়া আক্রমণ করেছিল সেই বিবরণটা আমরা এখানে লিখলাম। পরের প্রশ্ন দেখো, রাশিয়ার যুদ্ধে নেপোলিয়নের পরাজয়ের কারণ কি ছিল, অথবা রুশ অভিযানে ফ্রান্সের ব্যর্থতার কারণ কি ছিল। এই কারণগুলো আমাদেরকে লিখতে হবে। দেখো আমরা লিখছি প্রথমে ভূমিকা। ফরাসি সম্রাট নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দের 26 জুন রাশিয়া অভিযান শুরু করেন এবং তার মহান সেনাদল সেখানে বিপর্যস্ত হলে 19 অক্টোবর তিনি সেনাদলকে স্বদেশে ফিরে আসার নির্দেশ দেন। রাশিয়ার যুদ্ধে নেপোলিয়নের বাহিনীর পরাজয় ও ব্যর্থতার বিভিন্ন কারণ ছিল, যেমন হচ্ছে রাশিয়ার বিশাল আয়তন। রাশিয়ার আয়তন বিশাল হওয়ায় রুশ বাহিনী পোড়ামাটির নীতি গ্রহণ করে ক্রমাগত পিছু হটে এবং ফরাসি বাহিনীকে দেশের অভ্যন্তরে প্রবেশের সুযোগ করে দেয়। ফরাসি বাহিনী শীঘ্রই সেখানে খাদ্যাভাব, পানীয় জলের অভাব, রুশ গেরিলা সেনাদের আক্রমণ প্রভৃতির ফলে বিপর্যস্ত হয়। পরের পয়েন্ট, নেপোলিয়নের দম্ভ।
সীমাহীন দম্ভ নেপোলিয়নের বাস্তব বোধ নষ্ট করে দেয়। ইংল্যান্ড ও উপদ্বীপের যুদ্ধ শেষ না করে তিনি রাশিয়ার যুদ্ধে নিজেকে জড়িয়ে এবং সংহতিবিহীন বিভিন্ন জাতির সমন্বয়ে মহান সেনাদল গঠন করে মারাত্মক ভুল করেন। পরের পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। রাশিয়ার অভ্যন্তরে এবং স্বদেশে ফেরার পথে তীব্র শীত, তুষারপাত, ঝড় বৃষ্টি প্রভৃতির ফলে প্রচুর ফরাসি সেনার মৃত্যু হয়। এরপর হচ্ছে মহামারীর প্রাদুর্ভাব। ফরাসি বাহিনীর মধ্যে টাইফাস নামক ভয়ানক জ্বর ও অন্যান্য মহামারী ছড়িয়ে পড়লে প্রচুর ফরাসি সেনার মৃত্যু হয়। নেক্সট হচ্ছে রুশবাসীর উদ্যোগ। রুশ ঔপন্যাসিক লিও টলস্টয় রাশিয়ায় ফরাসিদের পরাজয়ের যাবতীয় কৃতিত্ব দিয়েছেন রাশিয়ার সাধারণ মানুষের সংগ্রামী মানসিকতাকে। ফরাসিদের বিরুদ্ধে তাদের সক্রিয়তা নেপোলিয়নের পরাজয় অবশ্যম্ভাবী করে তোলে। ওকে, নেক্সট আমরা উপসংহার লিখছি। ঐতিহাসিক ডেভিড টমসন বলেছেন যে রাশিয়ার যুদ্ধ ছিল নেপোলিয়নের সবচেয়ে নাটকীয় ও ক্ষতিকারক পরাজয়। তো এইগুলো আমরা লিখলাম নেপোলিয়নের রাশিয়ার যুদ্ধে যে পরাজয়ের কারণ, সেই কারণগুলো আমরা এখানে লিখলাম, বা রুশ অভিযানে ফ্রান্সের ব্যর্থতার কারণগুলো আমরা এখানে লিখলাম। পরের প্রশ্ন দেখুন। এরপর আমরা 8 নম্বর মানে তোমাদের কয়েকটি প্রশ্ন এবং উত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে নেপোলিয়নের বিভিন্ন সংস্কারগুলি উল্লেখ করো। ঠিক আছে, তো এই 4 নম্বর এবং 8 নম্বর মানে যে প্রশ্ন, এগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। যে 4 নম্বর মানের প্রশ্ন কিন্তু 8 নম্বর দিতে পারে, অথবা 8 নম্বর মানের প্রশ্ন কিন্তু 4 নম্বর মানে কিন্তু দিতে পারে। সেক্ষেত্রে তোমরা কিন্তু একই উত্তর লিখতে পারো বা একটু কম বেশি করে কিন্তু লিখতে পারো। দেখো, প্রথমে আমরা লিখছি এখানে ভূমিকা দিয়ে, ফরাসি শাসক নেপোলিয়ন শুধু সমরকুশলী যোদ্ধা হিসাবেই নয়, সুদক্ষ সংস্কারক হিসাবেও কৃতিত্বের পরিচয় দিয়েছেন। প্রথম পয়েন্ট হচ্ছে নেপোলিয়নের সংস্কার। ফরাসি সম্রাট নেপোলিয়নের প্রধান সংস্কারগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে শাসনতান্ত্রিক সংস্কার। নেপোলিয়ন ফ্রান্সে আইনের শাসন প্রবর্তন করেন এবং জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা দেন। সমগ্র দেশকে 83টি ডিপার্টমেন্ট বা প্রদেশে বিভক্ত করে সেখানে প্রিফেক্ট নামক শাসক তৈরি করেন। তিনি প্রদেশগুলিকে বিভিন্ন জেলায় বিভক্ত করে সেখানে সাব প্রিফেক্ট নামে শাসক নিয়োগ করেন। নেক্সট পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক সংস্কার। দেশের অর্থনৈতিক সংস্কার দূর করার উদ্দেশ্যে নেপোলিয়ন বিভিন্ন পদক্ষেপ নেন। তিনি সরকারি ব্যয় হ্রাস ও অডিট প্রথা চালু করেন, সকলকে আয়কর প্রদানে বাধ্য করেন, নতুন কর না চাপিয়ে পুরনো কর আদায়ে জোর দেন, ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠান 1800 খ্রিস্টাব্দে এটা করেন এবং বাণিজ্যের উন্নতির জন্য বণিক সংঘের পুনর্গঠন করেন। এরপরের পয়েন্ট দেখো, শিক্ষা সংস্কার। নেপোলিয়ন ফ্রান্সে বেশ কিছু মাধ্যমিক, ফলিত বিজ্ঞান, চিকিৎসা, কারিগরি, আইন, শিক্ষণ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 29টি লাইসি বা আবাসিক বিদ্যালয় স্থাপন করেন। ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন 1808 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে ধর্মীয় সংস্কার। নেপোলিয়ন পোপ সপ্তম পায়াস এর সঙ্গে কনকর্ডাট বা ধর্ম মীমাংসা চুক্তি 1808 খ্রিস্টাব্দে স্বাক্ষর করে পোপের সঙ্গে বিরোধ মিটিয়ে নেন। এই চুক্তি দ্বারা পোপ ফরাসি গির্জা ও গির্জার সম্পত্তির জাতিকরণ মেনে নেন। ফ্রান্স রোমান ক্যাথলিক ধর্মমত গির্জাকে স্বীকৃতি দেয় এবং স্থির হয় যে সরকার যাজকদের নিয়োগ করবে এবং পোপ তাদের স্বীকৃতি দেবে। এরপর দেখো, আইন বিষয়ক সংস্কার। নেপোলিয়ন বিভিন্ন প্রদেশে প্রচলিত বিভিন্ন ধরনের আইনগুলির মধ্যে সামঞ্জস্য আনতে 1804 খ্রিস্টাব্দে 2287টি মতান্তরে 2281টি বিধি সম্বলিত কোড নেপোলিয়ন নামে এক আইন সংহিতা প্রবর্তন করেন। এর দ্বারা সামন্ততন্ত্রের বিলুপ্তি, ব্যক্তি স্বাধীনতা ও সম্পত্তির অধিকারের স্বীকৃতি, আইনের দৃষ্টিতে সাম্য, ধর্মীয় সহনশীলতা, সরকারি চাকরিতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রভৃতি কার্যকরী করেন। এরপর আমরা উপসংহার লিখছি। নেপোলিয়ন তার সংস্কার কার্যাবলীর দ্বারা বিপ্লব বিধ্বস্ত ফ্রান্সে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনেন। ঐতিহাসিক ডেভিড টমসন বলেছেন যে নেপোলিয়নের শাসন শুধু প্রজাহিতৈষী ছিল না, তা বর্তমান কালের একনায়কতন্ত্রের তুলনায় অনেক বেশি মানবিক ছিল। ঠিক আছে, এইভাবে আমরা নেপোলিয়নের যে সংস্কার সেগুলো কিন্তু আমরা লিখলাম। পরের প্রশ্ন দেখো, নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধের কি ভূমিকা ছিল? আমরা উত্তর লিখছি প্রথমে ভূমিকা দিয়ে। ফরাসি সম্রাট নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ জারি করে ইংল্যান্ডের অর্থনীতি ধ্বংস করার পরিকল্পনা করেন। ঠিক আছে, এরপরের পয়েন্ট আমি লিখছি নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধের ভূমিকা। 1 নম্বর, নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বল প্রয়োগের দ্বারা
নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বল প্রয়োগের দ্বারা কার্যকর করতে গিয়ে বিভিন্ন সংকটে জড়িয়ে পড়েন, যা তার পতনকে অবশ্যম্ভাবী করে তোলে। যেমন হচ্ছে 1 নম্বর ফ্রান্সের অর্থনৈতিক ক্ষতি। নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা পরোক্ষে ফ্রান্সের অর্থনীতিরই যথেষ্ট ক্ষতি করে। ইংল্যান্ডের অর্ডার্স ইন কাউন্সিল নামে নৌ প্রতিরোধের ফলে ফ্রান্সের সামুদ্রিক বাণিজ্য যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়, ফলে ফ্রান্সের শ্রমিক ছাঁটাই, বেকার সংস্থা প্রভৃতি ভয়াবহ আকার ধারণ করে। এরপর 2 নম্বর হচ্ছে উপকূল দখল। নেপোলিয়ন জোর করে মহাদেশীয় অবরোধ প্রথা কার্যকর করতে গিয়ে ইউরোপের উপকূল অঞ্চলে প্রায় 2000 মাইল অঞ্চল দখল করে নেন। এছাড়া বহু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ দেশ তিনি দখল করে নিলে বিভিন্ন দেশে তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। পরের পয়েন্ট হচ্ছে ব্যয়ভার। মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করতে গিয়ে নেপোলিয়ন যে বিস্তৃত ভূখণ্ড দখল করেন সেখানে প্রত্যক্ষ দখলদারি চালাতে গিয়ে তাকে সামরিক বাহিনী সহ সর্বত্র ছুটে বেড়াতে হয়, ফলে ফরাসি সেনাদল অত্যন্ত চাপে থাকে এবং বিপুল সম্পদ ব্যয় হয়। এর পরের পয়েন্ট হচ্ছে রোম ও হল্যান্ডে অসন্তোষ। রোম ও হল্যান্ড মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন সেখানে হস্তক্ষেপ করেন। তিনি রোমের শাসক পোপকে সিংহাসনচ্যুত করে তাকে বন্দী করলে খ্রিস্টান ক্যাথলিক জগৎ প্রচণ্ড ক্ষুব্ধ হয়। হল্যান্ডের শাসক লুইকে নেপোলিয়নের ভ্রাতা, ঠিক আছে, তাকে সিংহাসনচ্যুত করে হল্যান্ড দখল করেন। ওকে, এরপর হচ্ছে 5 নম্বর পয়েন্ট হচ্ছে উপদ্বীপের যুদ্ধে বিপর্যয়। পর্তুগাল মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন স্পেনের অনুমতি ও স্পেনের উপর দিয়ে পর্তুগালে সেনা পাঠিয়ে সেখানে মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করেন। পর্তুগাল থেকে ফেরার পথে তিনি স্পেন দখল করে সেখানকার সিংহাসনে নিজের ভাই জোসেফকে বসান। এর ফলে স্পেন ও পর্তুগাল নেপোলিয়নের বিরুদ্ধে তুমুল যুদ্ধ করে, যা উপদ্বীপের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে ইংল্যান্ড ও স্পেনের পক্ষে যোগ দিলে ফ্রান্সের পরাজয় ঘটে। ঠিক আছে, নেক্সট হচ্ছে রাশিয়ার বিপর্যয়। তো রাশিয়ান মহাদেশীয় ব্যবস্থা মানতে অস্বীকার করায় নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করেন, কিন্তু রাশিয়ায় তার গ্রাদ আর্মি চূড়ান্তভাবে পরাজিত হয় এবং তার বেশিরভাগ সৈন্য মারা যায়। এরপর দেখো আমরা উপসংহার লিখছি। ইংল্যান্ডের অর্থনৈতিক শক্তি ধ্বংস করতে গিয়ে নেপোলিয়ন চতুর্দিকে অসংখ্য শত্রু তৈরি করে ফেলেন এবং শেষ পর্যন্ত শত্রুদের কাঁটার জালে তিনি নিজেই আটকে পড়েন। তাই বলা যায় নেপোলিয়নের পতনের অন্যতম কারণ ছিল মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। ঠিক আছে, তো এইভাবে আমরা লিখলাম মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কিভাবে নেপোলিয়নের পতন ঘটিয়েছিল। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে, ঠিক আছে, ইতিহাস বিষয়ের এই দ্বিতীয় অধ্যায়ের আমরা 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বর মানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু খুব ভালোভাবে এখন থেকে মুখস্থ করবে এবং বারবার করে প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন দেওয়া হয় প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায়। ঠিক আছে, আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল পেতে যাও তাহলে সহজে অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে তোমরা এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইলগুলো সেখান থেকে নিতে পারো। তো আজকের ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।